আজ 16 ডিসেম্বর সার্জিস হাসনাতদের গরুর মতো পেতাচ্ছে আওয়ামী লীগ কর্মীরা। সারা দেশে তারা কেয়ামত করে দিচ্ছে আজ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে সার্জিস হাসনাতদের উপর প্রভাব ফেলে এই 16 ডিসেম্বরকে কেন্দ্র করে। এদিকে আজ 16 ডিসেম্বর আওয়ামী লীগ কর্মীরা সার্জিস হাসনাতদের উপর কঠিন প্রভাব ফেলে তাদের ভয়াবহ অবস্থা করে রাজপথে। এইদিকে ডক্টর ইউনূসের ভিতরে কাঁপুনি শুরু হয়েছে। কি হবে এই 16 ডিসেম্বর? শেখ হাসিনা বাংলাদেশে আসতে চলছে। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। হাসিনার প্রশ্নে ডক্টর ইউনূস কোণঠাসা এবং আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী লীগ গোপনে বাংলাদেশের রাজনীতি ফিরছে। বাংলাদেশের নির্বাচন কি সত্যিই হবে, নাকি এই নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে? এবং সেই কারণেই আগে ভাগে ভারত এবং শেখ হাসিনাকে অভিযুক্ত করার একটা প্লট তৈরি করা হচ্ছে বাংলাদেশে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা নাকি কিছুই না। কে মন্তব্য করেছেন? দেশের অন্যতম শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের একজন। বাংলাদেশে এখন এমন অবস্থা, বুলেট চললে দোষ নেই, কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস। মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ ভেস্টের বদলে মাউথ প্রুফ শিল্ড খুঁজছে। আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করব, খালি একটাই প্রশ্ন। 5ই আগস্টের পর ছাত্রলীগ করতো, কিন্তু এখন এই এনসিপি, ইনকিলাব মঞ্চ, বিএনপি, জামাতের সাথে যারা আছে তারা কি আসলে ছাত্রলীগ করতো? হ্যাঁ, দেশের ক্ষমতার মধ্যে এখন অনেকেই আছে যারা কিনা আগে ছাত্রলীগ করতো। এইদিকে আজকে দেখতে পারি 16 ডিসেম্বর আওয়ামী লীগ কর্মীরা কিয়ামত করে সারা দেশে সার্জিস হাসনাত এদের উপর কঠিন প্রভাব ফেলে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত পরিকল্পনা করে আসছিল। এখন সে একটি ঘোষণা দেয় এবং এই ঘোষণা পেয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ঢাকার রাজপথে কি হচ্ছে আজ 16 ডিসেম্বর, এবং সার্জিস হাসনাতদের কি হয়, ডক্টর ইউনূসের যে কাঁপুনি শুরু হয়েছে, এইটা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। হাসিনার প্রশ্নে ডক্টর ইউনূস মনে হয় অনেক কোণঠাসা এবং আন্তর্জাতিক মহলের চাপে আওয়ামী লীগ গোপনে বাংলাদেশের রাজনীতি ফিরছে। আজকে তাদের উদ্দেশ্যে ভিডিও, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সর্বপ্রথম একটা জিনিস বুঝতে হবে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে ভূরাজনৈতিকভাবে একটি রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এটাকে এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ফুলসিরাত বলা হয় এই বাংলাদেশটাকে, কারণ এই এরিয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য। আর বাংলাদেশ আওয়ামী লীগ কখনো গোপনে ফিরে না, আন্তর্জাতিক চাপ থাকুক বা আন্তর্জাতিক চাপ না থাকুক, ভারত সহযোগিতা করুক বা ভারত সহযোগিতা না করুক, একটা জিনিস মাথায় রাখবেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের পতন হলে ফিরতে অনেক সময়ের প্রয়োজন হয়। হয়তোবা ভারত একটু সহযোগিতা করলে আওয়ামী লীগের ফিরতে একটু সুবিধা হবে, একটু তাড়াতাড়ি ফিরতে পারবে। কিন্তু পৃথিবীর কোনো দেশ যদি আওয়ামী লীগকে সাপোর্ট না করে, ভারত যদি একেবারেই সহযোগিতা না করে, তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ফিরতে পারবে না? 100% ফিরতে পারবে, কিন্তু সময় লাগবে। ভারতের স্বার্থের কারণে আওয়ামী লীগকে সাপোর্ট করতে হবে, এবং বিশ্বের বড় বড় বাঘা বাঘা দেশ বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে হবে। কারণ বিশ্বের যে সকল বাঘা বাঘা দেশ আছে তারা কখনোই চাইবে না বাংলাদেশের মতো ভৌগোলিকভাবে এইরকম গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে ওই দেশটা জঙ্গি দেশে পরিণত হয়ে যায়। বিশ্বের সকল বাঘা বাঘা দেশ ভালো করেই জানে, আন্তর্জাতিক মহল যাদেরকে বলেন আপনারা, তারা ভালো করেই জানে যে বাংলাদেশের মধ্যে যদি বিএনপি এবং জামাত জোট ক্ষমতায় থাকে বা তারা সরকারি দল বা বিরোধী দল থাকে, বাংলাদেশে জঙ্গিদের উত্থান হবে। আর পাকিস্তানের দাবদাবা বেড়ে যাবে, ক্ষমতা বেড়ে যাবে, বাংলাদেশের মধ্যে আধিপত্য বেড়ে যাবে, তুরস্কের আধিপত্য বেড়ে যাবে। অলরেডি তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT বাংলাদেশে সক্রিয় হয়ে গিয়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই আন্তর্জাতিক মহল কখনো চাইবে না যে বিএনপি এবং জামাত সিন্ডিকেটটা একতরফাভাবে বাংলাদেশে বেশি দিন ক্ষমতায় থাকুক। তারা ক্ষমতায় থাকলো বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সের কারণে, ডক্টর ইউনূস থাকুক বা বিএনপি ক্ষমতায় আসার পর হলো আওয়ামী লীগের উপর চাপ দিয়ে হলো নিষেধাজ্ঞা তুলে ফেলা হবে, তুলে ফেলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে বলবে, এবং আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসবে, বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স চলে আসবে। এখন হয়তো বা বলতে পারেন, বিএনপি যদি পাতা নির্বাচন ফলে ক্ষমতায় এসেও যায়, নির্বাচন যদি হয়েও যায়, এত কিছুর পরেও যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা না তুলে তারা যদি বলে আমরা তো নিষেধাজ্ঞা দেয়নি, ডক্টর ইউনূস সরকার দিয়েছে, এগুলো ইস্যু দেখি এটা পারার সম্ভাবনা খুবই কম। কারণ আন্তর্জাতিক মহলকে উপেক্ষা করে, ভারতকে উপেক্ষা করে তারা তাদের মন মানি করে দেশ চালাতে পারবে না। কারণ মাথায় রাখতে হবে, আমরা বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের উপর নির্ভরশীল, কারণ আমদানি রপ্তানি করে আমাদের চলতে হবে। এখন আমরা কোনো দেশের সাথে সম্পর্ক যদি না রাখি, আন্তর্জাতিক মহল থেকে যদি স্যাংশন দিয়ে দেয়, ভারত থেকে সকল কিছু বন্ধ করে দেয়, আকাশপথ বন্ধ করে দেয়, তাহলে তো আমরা আকাশপথ ব্যবহার করতে পারবো না। আমদানি রপ্তানি বন্ধ করে দিলে আমরা না খেয়ে মরবো, তাহলে একটা দেশ চলতে পারবে? জনগণ তো তখন যে সরকার থাকবে তাদের মাংস খাবে রাস্তায় নেমে। তাই বাধ্য হয়ে আন্তর্জাতিক মহলের কথা শুনতে হবে। অর্থনীতি টিকিয়ে রাখতে হলে, ক্ষমতা কিছুদিন থাকতে হলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি আবার
রাজনীতিতে ফিরে আসবে। তাই আমিও চাই পাতানো নির্বাচন হোক, যেরকম নির্বাচন হোক, বাংলাদেশে একটি নির্বাচন হয়ে যাক, জনগণ বুঝুক যে আওয়ামী লীগ 16 বছর শাসন আমল কিভাবে দেশ চালিয়েছে, আর বিএনপি হোক, জামাত হোক, তারা ক্ষমতায় আসার পর দেশ কিভাবে চালাচ্ছে। 6 মাস হোক, 3 মাস হোক, দেখে বুঝুক। তো অন্তত জনগণ তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো উপায় নেই, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ সরকারের প্রয়োজন আছে। তাই পাতানো নির্বাচনের ফল বিএনপি 6 মাসের জন্য হলো ক্ষমতায় আসে, কারণ 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে তো ওই সরকার পতন হয়ে যাবে, আমরা সকলেই জানি। কারণ এই ভঙ্গুর অবস্থাতে তারা বেশি দিন সরকার টিকাতে পারবে না, কারণ তাদের মধ্যে এখন দুর্নীতিগ্রস্ত অনেক নেতা জন্ম হয়ে গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোট, কিন্তু একটি প্রশ্ন পুরো দেশকে তাড়িয়ে বেড়াচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাখ্যান করেছে কিন্তু বয়কট করেনি। তাহলে এই নির্বাচন কি আদৌ হবে? যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ কিভাবে তা প্রতিহত করবে? আওয়ামী লীগ কেন তফসিল প্রত্যাখ্যান করলো, বয়কট করছে না? নিষিদ্ধ অবস্থায় কি কি পথে নির্বাচন প্রতিহত করা সম্ভব? আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটার ভবিষ্যৎই বা কি হবে? ভবিষ্যতে রাজনৈতিক দর কষাকষির জায়গাও কমে যাবে। কিন্তু বয়কট না করলে আওয়ামী লীগ বলতে পারবে আমরা নির্বাচন চাই, কিন্তু আমাদের বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। এটাই হচ্ছে রাজনৈতিক কৌশল। এখন প্রশ্ন জাগতেই পারে, নিষিদ্ধ দল হয়েও কিভাবে রাজনীতি চালাবে আওয়ামী লীগ? সরকারি ঘোষণা অনুযায়ী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, নৌকা প্রতীক অচল। কিন্তু বাস্তবতা কি এতই সহজ? দল নিষিদ্ধ কিন্তু সমর্থক নিষিদ্ধ নয়, প্রতীক নিষিদ্ধ কিন্তু ভোটার নিষিদ্ধ নয়, অফিস বন্ধ কিন্তু নেটওয়ার্ক অক্ষত রয়েছে। আওয়ামী লীগ আজ কার্যত ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি রাজনৈতিক দল, যার নেতৃত্ব প্রবাসে আর ভোট ব্যাংক দেশে। ভারত, ইউরোপ, আমেরিকা থেকে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ আসে স্থানীয় নেতাকর্মী এবং সাবেক জনপ্রতিনিধির কাছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল এখনো অটুট আছে। এটাই আওয়ামী লীগের জেগে ওঠার চালিকা শক্তি। নির্বাচন প্রতিহত করার নামে আওয়ামী লীগ কি সহিংসতা করবে? আওয়ামী লীগ বলছে আমরা নির্বাচন প্রতিহত করব, কিন্তু প্রতিহত মানে কি আগুন, ভাঙচুর, সহিংসতা? প্রতিহতের নামে আওয়ামী লীগ সহিংসতার পথে কি হাঁটবে? কারণ আওয়ামী লীগ জানে সহিংসতা মানে আন্তর্জাতিক বৈধতা হারানো। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী নতুন করে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের রোশানলে পড়বে। তাই এই সংকট সময়ে সহিংসতার পথে নেমে দলের অস্তিত্ব আরও ঝুঁকির মুখে ফেলবে না আওয়ামী লীগ। তাহলে নির্বাচন প্রতিহত করার পথগুলো আসলে কি? আওয়ামী লীগ সম্ভাব্য 5টি প্রতিহত কৌশল নিতে পারে। কৌশল 1, ভোটার অনুপস্থিতি। সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ভোট কেন্দ্রে না যাওয়া। যদি আওয়ামী লীগের বড় অংশের সমর্থক ভোট কেন্দ্রে না যায় তাহলে ভোটের হার কমবে, নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে, সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। এটা হচ্ছে নীরব প্রতিরোধ। কৌশল 2, নীরব নির্দেশনা। আওয়ামী লীগ সরাসরি কাউকে সমর্থন দেবে না, কিন্তু নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট প্রার্থীকে গোপনে সমর্থন দিতে পারে। স্থানীয়ভাবে বার্তা যাবে, অকে ভোট দিও না, অর্থাৎ কারো পক্ষে কাজ না করে অন্যদের ঠেকানো। একে বলা হয় প্রতিরোধ গড়ে তোলা। কৌশল 3, আইনগত এবং সাংবিধানিক প্রশ্ন তোলা। আওয়ামী লীগ এখন রাজপথের চেয়ে আইনি এবং সাংবিধানিক লড়াইকে গুরুত্ব দিচ্ছে। নির্বাচন কমিশনের বৈধতা, ইউনূস সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আইনগত ভিত্তি, আন্তর্জাতিক চুক্তি এবং গণতান্ত্রিক মানদণ্ড, এই যুক্তিগুলো তুলে ধরতে পারে জাতিসংঘ, ইইউ, কমনওয়েলথ এবং মার্কিন কংগ্রেসের। কৌশল 4, আন্তর্জাতিক বৈধতার সংকট তৈরি করা। একটি নির্বাচন শুধু ভোট হলেই হয় না, প্রয়োজন আন্তর্জাতিক স্বীকৃতি। আওয়ামী লীগ চাইবে পর্যবেক্ষক না আসুক, নির্বাচন নিয়ে প্রশ্ন উঠুক। এবং কৌশল 5, নির্বাচন পরবর্তী চ্যালেঞ্জ। সবচেয়ে বড় খেলা হবে নির্বাচনের পর। ফলাফল প্রত্যাখ্যান, সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন, এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না এমন বয়ান ছড়িয়ে দেওয়া। এই হচ্ছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল। আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কি হবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে সংসদ হবে কিন্তু ঐক্যমত থাকবে না, সরকার হবে কিন্তু বৈধতা প্রশ্নের মুখে পড়বে, রাজনীতি চলবে কিন্তু অস্থিরতা থাকবে। এটাই হবে নির্বাচন পরবর্তী সংকটের রাজনীতি। আওয়ামী লীগ বয়কট করছে না, কারণ তারা রাজনীতি ছাড়েনি। নিষিদ্ধ হয়েও তারা খেলছে ভিন্ন মাঠে, ভিন্ন কৌশলে। এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি ভবিষ্যৎ ক্ষমতা লড়াইয়ের প্রথম ধাপ। শেষ প্রশ্নটা থেকেই যায়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি সত্যি শেষ কথা, নাকি এটা আরো বড় রাজনৈতিক সংঘাতের শুরু? তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশে এবং কিছুটা আমেরিকায় এই 4টি দেশের সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত
বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে, এবং ভারতে এই মিটিংগুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনা নাকি কিছুই না। কে এই মন্তব্য করেছেন? দেশের অন্যতম শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের একজন, প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন সাহেব। সারা দেশ যখন হাদিকে হত্যা চেষ্টার এই ঘটনার প্রতিবাদে নড়ে উঠেছে, চারিদিকে তীব্র নিন্দা, যে নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রায় প্রত্যেকেই তাদের জীবন হানির শঙ্কার মধ্যে রয়েছেন, সেই মুহূর্তে এমন এক ধরনের মন্তব্য করলেন CAC। এবং যখন কিনা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত ইসির হাতে থাকার কথা, CACর দেখভালের কথা, সেই মুহূর্তে তিনি নিজে এই মন্তব্য করছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি ঘটেনি, এই ঘটনা তেমন কিছু নয়, এটা মাঝে মধ্যে ঘটতে পারে, তার মানে আরো কত ঘটবে, বিষয়টি আসলে কি হতে যাচ্ছে। এমনকি ইসির পক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিবের কাছে একটি আধা সরকারি পত্র দেওয়া হয়েছে, ডিও লেটার দেওয়া হয়েছে। ইসি সচিব আক্তার আহমেদের পাঠানো ওই চিঠিতে কি বলা রয়েছে? তাতে তফসিল ঘোষণা থেকে ভোটের পরবর্তী 15 দিন পর্যন্ত গণপ্রতিনিধিত্ব আদেশ RPOর বিধান তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। চিঠির উল্লেখযোগ্য অংশ যদি আপনাদের পড়ে শোনাই, সেখানে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সব মন্ত্রণালয় বা বিভাগ তথা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস বা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন হবে। পাশাপাশি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। কারা মোতায়েন করবে? ইসির পরামর্শ অনুযায়ী এগুলো সব করা হবে। তারপরে বোঝা যাচ্ছে যে তফসিল ঘোষণার পর ইসির ক্ষমতা কতটুকু বেড়ে যায়, তারা কত জায়গায় হাত দিতে পারে, তাদের অধীনে ক্ষমতা কতটুকু থাকে। সেই মুহূর্তে CAC এই ধরনের মন্তব্য করেন কিভাবে? প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন সোমবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি বললেন? সাংবাদিকদের প্রশ্ন করছিল যে একজন সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে যে হত্যা চেষ্টার ঘটনা বা সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সে নিয়ে আপনার মন্তব্য কি? তিনি বলছেন যে আইন শৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপই হয়। মানে কি বলতে চাইছেন তিনি? মাঝে মধ্যে 2-1টা খুন খারাপই হয়, আমরা তো একটা হত্যাকাণ্ডও দেখতে চাই না। তিনি বলছেন যে এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। শ্রীমোদীর অপরাধটা কি? ভারতের অপরাধটা কি? আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে, ড্যাশ ব্যাড। তো এর চেয়ে তো বেশি নেতাকর্মী আশ্রয় দিয়েছে আমেরিকা খোদ। হ্যাঁ, ডিবি হারুন তো বর্তমানে আমেরিকাতেই। তারপরে ওই যে IGP ছিল, যে কি নাম ভুলে গেছে, পুলিশের IGP কে ছিল, ওই যে মোটা গাইটা গুট্টা লোকটা, বুঝছেন, দেখতে চেহারা মার্শাল্লাহ, বুঝছেন, ও ভুলে গেছে গ্রামটা। তো হ্যাঁ, হতো আমেরিকাতে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। তো যাই হোক ভাই, হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনি এগিয়ে যান, আপনি টেনশন নিয়েন না, আপনি কোনো টেনশন নিয়েন না। আপনি তো ওই যে ওই 7 সিস্টারকে একেবারে শেষ করেই ছাড়বেন। তো আমরা আইতেছি আপনার পিছনে, বুঝছেন, আমরা আইতেছি দলে দলে, আমরা বিদেশ থেকে লোকজন যাবো আপনার পিছনে গিয়ে, তারপর আপনার নেতা কর্মীতে আছে, বুঝছেন। তো আমাদের আইতে একটু দেরি হবে, বুঝছেন, আপনি এক কাজ করেন, আপনার যারা বন্ধু বান্ধব, কাছের বন্ধু বান্ধব যা আছে, বুঝছেন, আপনার কাছে 2-4 জন বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে নিয়ে আপনি এখানে যান, ইন্ডিয়ার বর্ডারে যান। ইন্ডিয়ার বর্ডারে গিয়ে ওই যে BSF আছে, ওই যে খাকি পোশাক পরা BSF আছে, BSF গদের লার্কি লন, বুঝছেন, গদের লার্কি লন 2-4টা দোস্ত বন্ধু বান্ধব নেন। আপনি তো আছেন, আপনি আগে থাকবেন হাসনাত ভাই, গদের লার্কি হলে BSF এর সামনে যান, 2-4টা BSF পিটান। আর যদি পিটাইতে না পারেন, ধারে কাছে যেতে না পারেন, তাহলে ইটা তো মারতে পারবেন। ওইটা আমাদেরকে ভিডিও পাঠেন যে বড় বড় ইটা উড়ে মারবেন, বুঝছেন, BSF আলাদা। যদি আপনি এই কাজটা করতে পারেন হাসনাত ভাই, চিন্তা করেন না, আমরা আইতেছি, অন্তত এই কাজটা করে দেখেন আপনি, বুঝছেন, বর্ডারে গিয়ে ইটা বেড়ে দেখেন একটা BSF এর, বাস, তাইলে এবার কোনো শুনুন। আপনার নেতা মানছি, বস নেতা মানছি, আপনার ভারতের দেন, খতম করে দেন, শেষ করে দেন শেষ করে ভারতের, কোনো সমস্যা নেই, দেন আমেরিকাতে শেষ করে। ভারতের চিকেন নেক যদি খাইতে পারেন, তাহলে আমেরিকার হুই খেতে পারবেন নাকি? একই অপরাধ তো ভাই, হক হালালি কথা, একই অপরাধ তো আমেরিকা করছে। যুদ্ধ মানে লেগে গেল ভাই, বুঝছেন, লাগাও যুদ্ধ মানে লেগে গেল, ভারতের সাথে যুদ্ধ হবেই, বুঝছেন।
ভারতের সাথে এবার যুদ্ধ হবে, লড়াই আমরা করবোই, বুঝছেন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরো অনেক বিষয় নিয়ে, বিশেষ করে আওয়ামী লীগের যে তাণ্ডব বা 16ই ডিসেম্বরকে নিয়ে তাদের পরিকল্পনা, এগুলো নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।